জেলা পুলিশ মৌলভীবাজারের পক্ষ থেকে কার্যালয়ে উপস্থিত বিভিন্ন ইলেকট্রনিক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়টা অবহিত করার জন্য আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা সবাই অবগত আছেন, গত 7 আগস্ট সন্ধ্যা 6:30 ঘটিকার দিকে মৌলভীবাজার সদর থানাধীন শামশেরনগর রোডে একজন হার্ডওয়্যার ব্যবসায়ী তার নিজস্ব ব্যবসায়িক কার্যালয়ে ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয় এবং যেটা নিয়ে বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া সহ সাধারণ মানুষের ভিতরে বেশ ভয়, ভীতি এবং শঙ্কার সৃষ্টি হয়। অনেক ব্যবসায়ী সহ সাধারণ মানুষের ভিতরে শঙ্কিত হয় যে এমন একটি দিনের বেলায় বলা যায় যে সন্ধ্যাকালীন সময়ে এমন একটা ঘটনা যা আমাদের মধ্যে ভয়ের সৃষ্টিও করেছিল। তার প্রেক্ষিতে আমরা উক্ত হত্যাকারীকে ধরার জন্য বা শনাক্তের জন্য আমরা অব্যাহত কার্যক্রম ছিল। সেই ধারাবাহিকতায় আমরা বেশ কয়েকদিন বিশেষ করে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম নোবেল চাকমা তার সুস্পষ্ট তত্ত্বাবধানে এবং সদর থানার ওসি, সার্কেল অ্যাডিশনাল এসপি সহ তার টিম নিয়ে নিবিড়ভাবে কার্যকরণের ফলে আমরা হত্যাকারীকে শনাক্ত করেছি এবং পূর্ণ এই হত্যাকাণ্ড কিভাবে হয়েছে, উক্ত ব্যক্তি কেন করছে, এই সমস্ত বিষয় আপনারা জানতে পারবেন। এই বিষয়ে সংক্ষিপ্তভাবে আমি অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, যিনি সুস্পষ্টভাবে অভিযানের সঙ্গে ছিলেন, তাকে ব্রিফ করার জন্য অনুরোধ করছি। সবাইকে স্বাগত জানাচ্ছি। স্যার আগে বলেছেন যে গত 7 তারিখে বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক 7:45 থেকে 7টার মধ্যে এই ঘটনাটা ঘটে। তো তাৎক্ষণিক পুলিশ সুপার স্যার আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। আমি অ্যাডিশনাল এসপি ফায়ার, ওসি সহ আমরা সবাই ঘটনাস্থল পরিদর্শন করি এবং আপনারা জানেন ওখানে মিডিয়া কর্মী আপনারা ছিলেন। তো দীর্ঘ 7 তারিখ থেকে আজকে হচ্ছে 18 তারিখ, প্রায় 11 দিন আমরা একটানা পরিশ্রম করে গতকালকে দুপুর 1টার দিকে আমরা যে হত্যাকারী তাকে গ্রেফতার করতে সক্ষম হই। তবে এই ঘটনা যেহেতু তদন্ত করতে গিয়ে আপনারাও জানেন যে ভিকটিম যিনি রুবেল, ফয়জুর রহমান রুবেল, ওনার কিছু ব্যক্তিগত প্রবলেমও ছিল ওই জায়গায়। আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে তার ব্যাংক থেকে কিছু লোনের বিষয়ে সমস্যা ছিল, তারপর হচ্ছে মসজিদ কেন্দ্রিক কিছু সমস্যা ছিল। আমরা বিভিন্ন যে তথ্যগুলো আমরা থেকে পেয়েছি, ফিল্ড থেকে পেয়েছি, সেগুলো আমরা পূর্ণাঙ্গভাবে তদন্ত করি। একই সাথে আমরা এই যে হত্যাকারীকে শনাক্ত করার জন্য আমাদের সদর থানার যে টিম, এখানে বিশেষ করে বলতে হয় কয়েকজন সাব ইন্সপেক্টর এবং এএসআই কাজ করছে, তাদেরকে আমরা বলি খুবই কৃতজ্ঞতা তাদের প্রতি। সাব ইন্সপেক্টর হিরণ, সাব ইন্সপেক্টর জয়ন্ত, সাব ইন্সপেক্টর উৎপল, এএসআই রানা সহ আরো অনেকের নাম বলা যাবে না, কিন্তু মানে যেটা বলার মতো না, যে আমরা অনেক ক্ষেত্রে বলি যে হাত পা বেঁধে সাঁতার কাটার মতো অবস্থা, ঠিক সেই মতো আমরা কাজ করে এই হত্যাকাণ্ড কিন্তু রহস্য উদ্ঘাটন করেছি। তো আমরা প্রথমে এই হত্যাকাণ্ড যেহেতু এমন একটা ঘটনা, এমন একটা জায়গায় সংঘটিত হয়েছে যে জায়গায় কিন্তু একটা সিএনজি স্টেশন এবং জনবহুল জায়গা, এবং এই জায়গা থেকে হত্যাকারী হত্যা করার পরে চলে গেল, কিন্তু কেউ কিছু কিন্তু বাধা দেয় নাই। তো তারপরে আমরা ওখানে আমাদের কিছু ডিজিটাল এভিডেন্স এবং কিছু অ্যানালগ এভিডেন্সের সহযোগিতায় আমরা তাকে প্রথমে শনাক্ত করি, কিন্তু সেই যেভাবে শনাক্ত করি সেটা হচ্ছে খুবই অস্পষ্ট, তাকে বোঝা যাচ্ছিল না। পরবর্তীতে সে যে রিক্সায় উঠছে, একটা রিক্সা করে সে যে উঠে সে গেছে হচ্ছে সদর হসপিটালে। তো সেই রিক্সাওয়ালাকে আমরা শনাক্ত করি। শনাক্ত করার পরে তার কাছ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাই এবং হত্যাকারী যে তাকে একটা যে ভাড়া দিছে 20 টাকা যে ভাড়া দিছে, এই নোটটার মধ্যে রক্ত, মানে সেখানে কিন্তু হত্যাকারী যে ব্লাড
সেখানে আগে থেকে ছিল সেটা আমরা সিজ করি এবং পরবর্তীতে সদর হাসপাতাল যেহেতু গেছে ওই জায়গায় আমরা আবার সেখানে আমাদের টিম কাজ করে ওখান থেকে মোটামুটি আমরা একটা ক্লিয়ার ছবি পাই তার একটা হত্যাকারী, কিন্তু আমরা তাকে কোনোভাবে শনাক্ত করতে পারতেছিলাম না। আমরা এই শহরে এমন কোন লোক নাই যে যার কাছে আমরা এই ছবিটা আমরা দেখিয়েছি, আমার মনে হয় হাজার হাজার হবে। আমরা যে যেভাবে পারি যে যখন সুযোগ পেয়েছি সেভাবে আমরা ছবিটা দেখিয়েছি। আপনারাও জানেন অনেকেই এই কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন। তো আমরা এই শহরের মধ্যে তাকে শনাক্ত করতে পারি নাই। পরবর্তীতে আমাদের পুলিশ সুপার স্যার বললেন যে তোমরা তাহলে এক কাজ করো, তোমরা পুরা জেলার মধ্যে আমাদের যে 7টা থানা সদর বাদে 6টা থানার মধ্যে তোমরা ছবিটা দিয়ে দাও। আমরা কিন্তু আমাদের টিম এই জেলার 7টা থানার মধ্যে আমরা কাজ করি। ইভেন আমাদের একটা টিম সিলেটের ওসমানীনগর এবং হবিগঞ্জে এখানে যায় যে রোডের মধ্যে তাকে কেউ চেনে কিনা, কিন্তু কোনোভাবে এটা শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। অবশেষে গত শুক্রবার দিন আমাদের এই যে এডিশনাল এসপি খায়ের ওসি মাহবুব সহ তারা শ্রীমঙ্গলে যায় এবং শ্রীমঙ্গলে গিয়ে একটা লোক আমাদের এই লোকটার ব্যাপারে সে একটা তথ্য দেয় যে হ্যাঁ আমি তাকে গতকালকে তাকে দেখেছি যে ওই দিক দিয়ে যাচ্ছে এবং হচ্ছে আমাদের একটা এখানে টার্গেট ছিল হচ্ছে যে আমরা যে ছবি পেয়েছি সেখানে হচ্ছে তার হাতের মধ্যে রক্ত, অর্থাৎ তার ব্যান্ডেজ থাকার কথা হাতের মধ্যে। তখন আমরা জিজ্ঞেস করলাম যে হাতের মধ্যে কি কোনো ব্যান্ডেজ আছে? তখন সে বললেন হ্যাঁ হাতের মধ্যে আমি একটা ব্যান্ডেজ দেখতে পেয়েছি। এই যে তখন আমাদের তাকে শনাক্ত করাটা আমাদের সহজ হয়ে যায়। পরবর্তীতে শনিবার দুপুরের দিকে না রোববারে দুপুরের দিকে আমরা শ্রীমঙ্গল থানাধীন লাইয়ারপুর ওখান থেকে আমরা তাকে শনাক্ত করি, তাকে চিনতে পারে আমাদের টিম গিয়ে এবং তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমরা তাকে গ্রেপ্তার করি। তো গ্রেপ্তার করার পরে সে আমাদেরকে প্রথমে স্বীকার করতে চাচ্ছিল না, পরবর্তীতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আমাদেরকে স্বীকার করে যে হত্যাকাণ্ডের সাথে সে জড়িত ছিল এবং তার দেখানো মতে তার হত্যাকাণ্ডে যে সে ব্যবহৃত করছিল যে মাস্ক ছিল, ওই মাস্কটা আমরা উদ্ধার করছি। যে জুতা দিয়ে সে এখানে এসেছিল সেই জুতা আমরা উদ্ধার করেছি এবং হত্যাকাণ্ড যে ছুরি দিয়ে সে হত্যাকাণ্ড ঘটিয়েছিল তার দেখানো মতে আমাদের গির্জা রোড থেকে ওটা উদ্ধার করেছি। তারপর রিক্সাওয়ালাকে যে ভাড়া দিয়েছে সেটা আমরা যে 20 টাকার নোট সেটা আমরা রক্তমাখা যে নোটটা এটা উদ্ধার করেছি। এবং এখানে যে বিষয়টা হচ্ছে সে এই যে ছিনতাই করবে এটা কিন্তু সে 2-1 দিন ধরে এটা চেষ্টা চালাচ্ছিল এই জায়গায়। গত 6 তারিখে অর্থাৎ ঘটনা হচ্ছে 7 তারিখ, 6 তারিখে সে আরেকবার আসে যে ছিনতাইয়ের পরিকল্পনা করে। সে কুসুমবাগের শ্রীমঙ্গল থেকে কুসুমবাগে আসার পর থেকে কুসুমবাগ থেকে একদম এই ইয়া পর্যন্ত চৌমুনা পর্যন্ত এই জায়গায় সে চেষ্টা করেছিল। এবার আমাদের কাছে ওই যে আমাদের তথ্য আছে সেটা হচ্ছে একটা জুয়েলারির দোকানে গিয়ে সেখানে সে প্রচেষ্টা চালাচ্ছিল ওখান থেকে স্বর্ণ নেওয়ার জন্য, কিন্তু সে ওখানে লোকজন বেশি থাকায় কাস্টমার বেশি থাকায় সেটা সম্ভব হয় না। পরবর্তীতে সে শ্রীমঙ্গলে ফেরত যায় এবং পরবর্তী 7 তারিখ আবার আসে। আসার পরে এই খুঁজতেছিল যে একাকি কাউকে পাওয়া যায় কিনা, যে দোকানদার ওখানে কোনো লোকজন থাকবে না অথবা কাস্টমার কম এবং কর্মচারী কম, এরকম খুঁজতেছিল। তো সে যেখান থেকে এলবো এবং হচ্ছে এই একটা সাসপেনশন গ্লু কিনছে, এই আমাদের এটার নামটা হচ্ছে দানিউ আর হার্ডওয়্যার, এটা হচ্ছে যেখানে ভিকটিমের দোকান ওই পাশের দোকানে সে ওখানেই চেষ্টা করছিল। মানে সে এটা কেনার পরে একটু সময় নিচ্ছিল যে এখানে একাকি পাওয়া যায় কিনা, কিন্তু ওই যে কাস্টমার এবং হচ্ছে 2 জন কর্মচারী থাকার কারণে সেটা সুযোগ নিতে পারে নাই। পরবর্তীতে ওই দোকান থেকে এসে যখন এই যে রুবেল আমাদের যে ভিকটিম শাহ ফাইজুর রহমান ওরফে রুবেল ওনার দোকানে আসার পরে দেখেছি উনি একা, উনি তখন নামাজ পড়তেছিল। তো নামাজের মধ্যে আসলে আমরা জিজ্ঞেস করলাম যে নামাজের মধ্যে তো তুমি ঘটনা ঘটাইতে পারতা, তাহলে নামাজের মধ্যে করো নাই কেন? কিন্তু সে বলতেছে যে এটা একটু বেশি মানে তার বিবেকের মধ্যে লাগতেছিল যে নামাজের মধ্যে যদি আমি ছুরি মারি তাহলে এটা কেমন হয়। এই জন্য সে নামাজ শেষ করার পর্যন্ত ওখানে ওয়েট করছিল। উনি যখন ক্যাশ কাউন্টারে বসছিলেন রুবেল আমাদের ভিকটিম, তখন উনি বললেন যে বিভিন্ন অজুহাতে যে আমার কিছু রং লাগবে, মানে সে চাইছিল যে কোনোভাবে ক্যাশ কাউন্টার থেকে তাকে একটু ভিতরে বা অন্য কোনো জায়গায় নিয়ে গিয়ে ক্যাশ কাউন্টারটা খালি করা। তো তখন বলে যে কি রং, এই বলতে বলতে তখন তাকে ভিতরে নিয়ে গেছে। যখনই সেই রংটা দিতে চাইছিল তখন একটা সে ছুরি দিয়ে ঘাই মারে, অর্থাৎ তার উদ্দেশ্য ছিল ওখানে ঘাই মেরে আহত করে ক্যাশ কাউন্টার থেকে টাকা নিয়ে যাবে। কিন্তু রুবেল ওই তখন তাকে ধরে ফেলে ঝাপটাঝাপটি করে ফেলে চিল্লাচাল্লি করতেছিল। তখন সে বাকিগুলা অনবরত আরো আমাদের হিসাব মতে 15টা ঘাই মারে এবং সে ওখানে গুরুতর অসুস্থ হয়ে যায়
এবং সে ওখান থেকে এসে তাকে আহত অবস্থায় রেখে সে ক্যাশ কাউন্টারে আসছিল, ক্যাশ কাউন্টার থেকে সে 1100 টাকা নিছে এবং সে যে এখানে এসেছে সে প্রমাণ আমাদের কাছে আছে। আমরা সেই ক্যাশ কাউন্টার খোলার পরে ওখানে তার রক্ত, ওখানে আমরা ওইটা সিজ করেছি, ওখান থেকে একটা রক্তমাখা ফাইল এবং তারপরে ওই যে ছবিগুলো আমরা সবগুলো আমরা জব্দ করার পরে এবং সে পরবর্তীতে এখান থেকে এই 1100 টাকা নিয়ে গিয়ে সদর হাসপাতালে গেছে, ওখান থেকে তারপর শ্রীমঙ্গলে গেছে। এই হচ্ছে আমাদের পুরো প্রক্রিয়া।